ছাতি মেঝেতে পড়তে থাকা রক্ত আর নিজের কাটা হাতের দিকে এক পলক তাকিয়ে জোরে একটা শয়তানি হাসি দিয়ে ওঠে। চার দেয়ালে হাসির ধ্বনি ধাক্কা খেয়ে আবার সাদির কানে এসে লাগে। সাদি রক্তমাখা হাতে একটা চুমু খেয়ে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। হুট করেই খুব হাসি পাচ্ছে তার। সময় চলে যায় স্রোতের মতো। ঈশানরা এই বাড়িতে এসেছে আর 4 দিন হয়ে গেল। বাড়ির ভিতরের পরিবেশ যেন প্রতিদিন আরও গুমোট ভাব ধরছে। এমন একটা ভাব ধরছে যেন খোলা নীল আকাশ হঠাৎ বিষাক্ত কালো মেঘে ছেয়ে গেছে। ঈশান বাড়িতে আছে বলে সাদি খুব একটা বাড়িতে আসে না, সব সময়ই প্রায় হসপিটালেই থাকে। তবে মন পড়ে থাকে বাড়িতে, সবার অজান্তে ছোট্ট পিহুর কাছে। উকিলের কাছ থেকে সকল কাগজপত্র রেডি করে নিয়েছে সে। নিজের বন্ধুদের নিয়ে প্রধান সাক্ষীর স্বাক্ষরগুলো করিয়েছে। সাদি কখনো ভাবেনি যে পরিবারের অজান্তে, সিদ্ধান্ত ছাড়াই, এমনকি যাকে জীবনসঙ্গী করলো তার অজান্তেই তাকে বিয়ে করে সহধর্মিণী করে নিয়েছে। সাদি জানে না কেন এত তাড়াহুড়ো করলো, তবে সাদি এটা জানে একটা মেয়ের ইজ্জত মেয়েটার কাছে সবচেয়ে দামি, আর সেটা সেই মেয়েটার কাছ থেকে সে নিয়েছে। এখন কিভাবে মেয়েটাকে ছুঁড়ে ফেলবে? যদিও ভুল ছিল, সবার চোখে ক্ষমার যোগ্য হলেও সাদির নিজের বিবেকের কাছে এই ভুলের ক্ষমা নেই। আর এই ভুল শুধরানোর একটাই উপায়, মেয়েটাকে বউ হিসাবে স্বীকৃতি দেওয়া। সাদি এটাও জানে যে বাড়ির মানুষ পিহুর অন্য জায়গায় বিয়ে ঠিক করবে, আর পিহু কখনো সাদিকে হঠাৎ এইভাবে স্বামী হিসাবে তাদের বিয়ে মানবে না। তবুও সাদি কাগজে কলমে পিহুকে নিজের বউ করে রেখেছে, যেন পিহু আর যাই হোক অন্য কারণ না হয়। সাদি বাড়িতে একজন কাজের লোক রেখেছে, যদিও তার আসল কাজ পিহু কখন কী করছে সেটার আপডেট দেওয়া, কারণ ফাইলের আচরণ সাদির কাছে কখনো সুবিধার লাগেনি। সকাল সকাল প্রতিদিনের মতো সাদি চলে যেতেই ঈশান আবার শুরু করেছে নতুন নাটক। এতদিন যদিও জমি জায়গা নিয়েছিল, তবে আজ উদ্দেশ্য ভিন্ন। কিছুক্ষণ আগেই তারা ঘর থেকে আলোচনা করে এসেছে। যদিও এই কথা ফার্জু এক চুলও জানে না, আর ফার্জুকে পিহুর সাথে বাদে পাঠিয়েই আলোচনা করতে বসেছে। সোফায় বসে আছে ইলিয়াস চৌধুরী, চোখ মুখ গম্ভীর। সে জানে ঈশান আবারও জমি জায়গা নিয়ে কথা বলবে, ঢাকার বাইরের প্রপার্টি সব চাই তার। তবে ইলিয়াস চৌধুরী কখনোই রাজি হয়নি, আর হবেও না। যদিও ইলিয়াস চৌধুরীর চালাক মন ঈশানের উদ্দেশ্য ঠিক বুঝেছে, সেই জন্য মোটেই রাজি না সে। যেহেতু ঈশানরা বিদেশ চলে যাবে, সেহেতু টাকা নিয়ে আবারও চলে যাওয়ার ধান্দা, তাকে আবারও একা করে ফেলে যাওয়ার ইচ্ছা। শুধুমাত্র আতিয়া বেগম কষ্ট পাবেন বলে তিনি চুপ আছেন, নয়তো ছেলের এখানে আসার উদ্দেশ্য জানার পরপরই বাড়ি থেকে বের করে দিতেন তিনি। ইলিয়াস চৌধুরীকে চুপ করে থাকতে দেখে ঈশান বলে ওঠে, বাবা, তোমার সাথে কিছু বলার ছিল। আমার কিছু শোনার ইচ্ছা নাই, আমি আমার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি। কিন্তু বাবা। কোনো কিন্তু না, আমি শুনতে চাচ্ছি না। ইলিয়াস চৌধুরীর কথা শেষ করতে না করতেই ঈশানের পাশে দাঁড়িয়ে থাকা আতিয়া বেগম শান্ত সুরে ইলিয়াস চৌধুরীর উদ্দেশ্যে বলে ওঠে, আহা শোনো না, ছেলেটা কি বলতে চাচ্ছে। আর আমরা জমি জমা রেখে কি করব? ওর ভাগেরটা ওকে দিয়ে দিলেই তো হয়। আমরা যখন থাকবো না তখন তো এমনিতেই পাবে। তুমি চুপ করো, আমি আমার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি, এটাই শেষ। ঈশান জোরে একটা নিঃশ্বাস ছাড়ে। ফাইজের রাগে শরীরে টকবক করে ফুটছে। ঈশান বোধহয় লক্ষ্য করল ফাইজের রাগ, তবে শেষ উপায় এটা। এত কষ্ট করে নাটক করে খালি হাতে ফিরতে চায় না সে। ঈশান গলা ঝেড়ে ইলিয়াস চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, বাবা, আমি জমি জায়গা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না, আর ওগুলো বলার জন্য সরি, আমাকে মাফ করে দাও। আর আমি আজ অন্য বিষয়ে কথা বলতে যাচ্ছি। ইলিয়াস চৌধুরী সন্দিহান চোখে ঈশানের দিকে তাকালো। ঈশান আগেই আতিয়া বেগমকে বলে রাজি করিয়েছেন, যেন সফলতার এক ধাপ এগিয়ে গেল তারা। আতিয়া বেগম প্রথমে অবাক হলেও ফাইজের ব্যবহার আচরণেই সে মুগ্ধ হয়েছে, আর পিহুর সাথে বেশ মানাবেও তাকে। ইলিয়াস চৌধুরী নিজের গম্ভীরতা বজায় রেখেই বলে উঠল, আবার কি বলবা? আসলে বাবা, আমি ফাইজ আর বিহুর বিয়ে সম্বন্ধ করতে যাচ্ছি। দুজনকে বেশ মানাবে। ঈশানের কথায় যেন আকাশ থেকে পড়লেন ইলিয়াস চৌধুরী। চোখ বড় হয়ে অবাক হয়ে বলে উঠল, কি? হ্যাঁ বাবা, আসলে ফাইজ বিহুকে পছন্দ করে, আর ফাইজ খুব ভালো ছেলে, তুমি জানোই। আমরা বিদেশে চলে যাচ্ছি, আর আমি চাচ্ছি বিহুকে ফাইজের সাথে বিয়ে দিয়ে বিদেশে নিয়ে যেতে, পরে আবার বাংলাদেশে আসবো কিছু বছর পর।
প্রথমে মন একটু ঘুরলেও বিদেশের কথা শুনে ইলিয়াস চৌধুরী আর ভাবে না, মোটেই পিহুকে কোলছাড়া করবেন না। আশেপাশে বিয়ে দেবেন, নয়তো নিজের ছোট ভাইয়ের সম্বল তার কাছে সারা জীবন পড়ে থাক। একটা তো ইন্ডিয়ার বুকে আছে, বছর সালেও যোগাযোগ খুব একটা হয় না বললেই চলে। এবার পিহুকেও দেশের বাইরে কোনো দিনও না। এইদিকে ইলিয়াস চৌধুরীর ভাবনা দেখে ঈশান আর ফাইজ মনে মনে হাসে। ঈশান জানে ফাইজের কোনো খারাপ রেকর্ড নেই, তবে সব কিছুই করে নিখুঁতভাবে খুব। আর এই কদিন তো পুরো মাটির পুতুল হয়ে আছে ফাইজ, যেন ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। ইলিয়াস চৌধুরীও রাজি হবেন এতে। ইলিয়াস চৌধুরী আগের মতোই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি পিহুকে দেশের বাইরে বিয়ে দিব না, সাথে ওকে এখন বিয়ে দিব না কোনোভাবেই। কিন্তু বাবা, ঈশান আর কিছু বলতে যাবে, তার কথার মাঝেই আতিয়া বেগম এগিয়ে আসে ইলিয়াস চৌধুরীর পাশে। নমনীয় কণ্ঠে বলে, মেয়ে তো একদিন না একদিন পরের বাড়ি যেতেই হবে, রাজি হয়ে যাও। ফাইজ ছেলেটা বেশি ভালো, আর বিদেশি তো কি হয়েছে, প্রতিদিন কথা হবে আমাদের। আমি একবার বলেছি, আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। আমি বিয়ে দিব না তো দিব না, শেষ। আর একটা কথা হবে না এই বিষয় নিয়ে। কথাগুলো বেশ জোরেই বলে ইলিয়াস চৌধুরী। আতিয়া বেগম কেঁপে ওঠে। স্বামীর এমন জোরে কথা বলা অনেক দিন শোনেননি তিনি। ঈশান রেগে উঠে দাঁড়ায়, সাথে ফাইজও। কিছু না বলে সোজা হাঁটা লাগায় ঘরের দিকে। কত আশা ছিল তাদের পিহুকে ফাইজের বউ বানাবে। এদিকে জমি জমা না পেলেও দুবাই গিয়ে পিহুকে চড়া দামে বিক্রি করে ফাইজকে নির্ধারিত মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। সমস্ত ইচ্ছায় পানি ঢেলে দিল ইলিয়াস চৌধুরী। ঈশান ঘরে যাওয়ার পর ফাইজও ঘরে ঢুকতে যায়, তবে ঢোকার আগে ঘরের প্রবেশ দরজায় একটা লাথি মেরে বিড়বিড় করে বলে ওঠে, মিস্টার ইলিয়াস চৌধুরী, পিহুকেও আমি নেব, সাথে আমার বউয়ের কথাও অনুযায়ী সকল সম্পত্তিও নেব। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতেও আমি জানি। বলেই হেসে ওঠে ফাইজ। সময় ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে চলে যাচ্ছে। আজ ঈশানরা চলে যাবে। ফাইজের রাগ প্রচুর ঈশানের উপরে, যেহেতু কোনোভাবেই ঈশান পিহুকে তার কাছে এনে দিতে পারেনি। যদিও বলেছিল যাওয়ার আগের দিন দেবে, তবুও দেয়নি। ঈশানও ভিতরে ভিতরেই রাগে পুড়ছে, তবে প্রকাশ করতে পারছে না। একমাত্র ভার্সু, যে কিনা হেসে হেসে বেড়াচ্ছে। আতিয়া বেগমকে এই 7 দিনে আপন করে নিয়েছে বেশ, তাই তো সকাল সকাল এক ঝুল কেঁদেছে দুইজনে। পিহুর চোখেও পানি ফার্সুর জন্য। ঈশানের উপরে রাগ থাকলেও ফার্সুর মুগ্ধ আচরণের কারণে পিহুর মনে জায়গা করে নিতে পেরেছে সে। বাইরে গাড়ি এসে দাঁড়ায় বেশ কিছুক্ষণ আগেই। যেহেতু সাদির এইসবে ইন্টারেস্ট নেই, তাই সে আজ বিছানা ছেড়েই ওঠেনি। ভেবেছে ঈশানরা চলে যাওয়ার পরেই বিছানা ছাড়বে, সকাল সকাল ওদের মুখ দেখবে না। সাদি এখনও জানে না ঈশানের এখানে আসার আসল রহস্য কী, তবে সে এটা বুঝেছে কোনো কারণ ছাড়া ঈশান চৌধুরী কিছুই করে না। ফার্সু ফাইজ একে একে গাড়িতে সব লাগেজ তুলতে শুরু করে। ঈশানও বিদায় নেয় সবার থেকে। শেষ মুহূর্তে পিহু আর সামনে আসে না। ঈশান ভিতরে এসে ইলিয়াস চৌধুরীকে জড়িয়ে ধরে। ইলিয়াস চৌধুরীও ছেলেকে আবেগে ভুলে টেনে নেয়। তখন ঈশান কান্নার মাঝেও শয়তানি হাসি দিয়ে ফিসফিস করে কিছু একটা বলে ইলিয়াস চৌধুরীর কানের কাছে। কথাটি বলে ঈশান পা বাড়ায় বাইরে গাড়ির দিকে। এদিকে ইলিয়াস চৌধুরী যেন নিশ্চুপ হয়ে গেছে ঈশানের কথা শুনে। কী বলে গেল ছেলেটা, মাথার উপর দিয়ে গেল যেন। হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজে পিহুর ধ্যান ফিরে আসে। কল্পনার জগৎ থেকে বাস্তবে চলে আসে। পিহুর চোখের কোণে নোনা জল চিকচিক করছে, হয়তো কোনো বাধার কারণে গড়িয়ে পড়েনি। পরপর কয়েকবার কলিং বেল বেজে চলেছে। পিহু বিরক্ত হলো বেশ। বিছানা থেকে নেমে মাথায় ওড়না উঠিয়ে দিল। বারান্দার দিকে এক পলক তাকিয়ে দেখল শহরে আধা নেমেছে। ব্যস্তময় শহর আরও ব্যস্ত হয়ে গেছে এই রাতে। পিহু ধীরে ধীরে এগিয়ে চলল সদর দরজার দিকে। পিহু দরজা খুলতেই চোখ পড়ে নিরস মুখে দাঁড়িয়ে থাকা সাদের দিকে। চোখের নিচে কালো হয়ে গেছে, ফর্সা মুখশ্রী কেমন যেন ফ্যাকাশে হয়েছে, দাড়িগুলো বড় হয়েছে, চুলগুলো এলোমেলো। কেমন জানি পাগল পাগল লাগে পিহুর কাছে এই সাদিকে। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে মানুষটা। সব সময় টাইম মেনটেন করা মানুষটাও আজ কেমন অগোছালো হয়ে গেছে। ঠিকমতো খায় না, হয়তো ঘুমায়ও না। কোনো দিন নেশায় আসক্তও হয়ে যায়। যদিও পিহুকে বুঝতে দেয় না, তবুও পিহুর অষ্টাদশী মন সব বুঝে যায়। পিহু দরজা থেকে সরে দাঁড়াতেই সাদি ঘরের ভিতরেই প্রবেশ করে।
সাদির হাতে বেলি ফুলের গাছড়া। সাদি ডাইনিং টেবিলের উপরে গাছড়াটা রেখে সোজা নিজের রুমে চলে গেল। মুখ দিয়ে কোনো কথাও বলল না, চোখ তুলে তাকালোও না পিহুর দিকে। পিহু দরজা বন্ধ করে এগিয়ে আসে টেবিলটার দিকে। সেখান থেকে ফুলের গাছড়াটা নিয়ে খুব সুনিপুণভাবে আটকায় নিজের খোঁপায়। এটা তার নিত্যদিনের কাজ। যদিও প্রথম প্রথম ইচ্ছে হতো না, শুকিয়ে যেত, তবে পছন্দের ফুল চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখতে কি আদৌ কোনো মেয়ের ভালো লাগতো? আর সে জানে, সে পড়ুক আর না পড়ুক, যেদিন থেকে সাদি শুনেছে বেলি ফুলের গাছটা তার পড়তে ভালো লাগে, সেদিন থেকেই আনে। তবে এখনকার সাদিকে পিহুর একটুও পছন্দ না। আগের সাদিটাই তার কাছে ভালো ছিল। অন্তত রোজ ঝগড়া হতো। সাদি নিজের রুমে গিয়ে বিছানায় ঠাস করে বসে পড়ে। চোখগুলো লাল তার, আজও ড্রিঙ্কস করেছে। বুকের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে তার। এই ব্যথা কাউকে বলে বোঝাতে পারবে না সে। সেই সুন্দর জীবনটাকে সাদির আজ খুব মনে পড়ছে। তবে আজ খালি হাহাকারই ফিরে আসছে। সাদি আর বসে না, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এই অ্যালকোহলও তাকে সাময়িক শান্তি দিতে পারে না। সাদি টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে হলরুমে আসে। পুরো হলরুমে এক পলক তাকিয়ে দেখল। রান্নাঘরে আলো জ্বলছে, তাহলে সেখানেই পিহু। সাদি গিয়ে ডাইনিং টেবিলে বসে। সে জানে সে না খেলে এই মেয়েটাও আজ আর খাবে না। হুট করেই মেয়েটা চেঞ্জ হতে শুরু করেছে। আসলেই কি চেঞ্জ হচ্ছে, নাকি এটা তার মতিভ্রম? পিহু রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে সাদির সামনে রাখে। তার নিজেও খেতে বসে কোনো কথা না বলে। ইচ্ছা হয় না মাঝে মাঝে? সব ঠিক থাকলে হয়তো এই জীবন থেকে কবেই মুক্তি পেত সে। পিহু সারাদিনই মন খারাপ থাকার কারণে এখন খাবার ইচ্ছা নেই, তবুও খাচ্ছে। কারণ জানে সে না খেলে সাদি খাবে না, আর মামুনিও সবসময় সাদিকে খাওয়াতো। পিহু সাদির উপরে রাগ থাকলে কেন জানি তার সবসময় আসে না। সে জানে সাদি না খেয়ে তেমন থাকতে পারে না, তাই তো খায়। খাবার টেবিলেও কেউ কোনো কথা বলে না। মনে হচ্ছে দুটো কাঠের পুতুল, যে যার মতো খাওয়া শেষ করে। সাদি প্লেটে হাত ধুতে ধুতে পিহুর উদ্দেশ্যে বলে ওঠে, পিহু। পিহু একটু চমকায়। পুরো 20 ঘন্টারও বেশি সময় পর তার নামটা পরিচিত একটা কণ্ঠে শুনল সে। সাথে সাথে পিহু বলে ওঠে, জি। কাল কলেজে অ্যাডমিট দিবে, জেরিন আসবে, সকালে ওর সাথে চলে যাস। কিন্তু টাকা আমার মানিব্যাগে আছে, কত লাগবে জানি না, নিয়ে যাস। বেড সাইড টেবিলের উপর থাকবে। আপনি কোথায় যাবেন? পিহুর কথায় সাদি একটু থামে। মাথার উত্তাল রক্তের শিরাগুলো দপ দপ করছে। সাদি পিহুর মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, কাল শনিবার, আমার হসপিটালে কাল ডিউটি নেই, একটু ঘুমাবো। ডাকার প্রয়োজন নেই, বাইরে থেকে লক করে যাস। পিহুকে আর কিছু বলতে না দিয়ে সাদি উঠে নিজের রুমের দিকে পা বাড়ায়। সাদি জানে না তাদের এই সম্পর্কের নাম কি। নামে মাত্র স্বামী স্ত্রী। কবে স্বাভাবিক হবে তাদের এই সম্পর্ক? আদৌ কি ঠিক হবে? সাদি আর কিছু ভাবে না। তবে পিহুর উপরে সে কোনো জোর খাটাবে না। যাক না, বৈঠাবিহীন নৌকা প্রবল স্রোতে ভেসে কত দূরই বা যাবে। সাদি না হয় নদীর পার হয়ে আটকে নেবে কোনো এক কালে। সাদি চলে যেতেই পিহুও সব গুছিয়ে লাইট নিভিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। যদিও জানতো কাল তার কলেজে যেতে হবে, তবে সাদি জানে এটা ভালোই হয়েছে। পিহু নিজের রুমের লাইট নিভিয়ে তলিয়ে যায় ঘুমের অতলে। নতুন একটা দিনের সূচনা হয়েছে ধরণীতে। আজ বেশ চকচকা সূর্য উঠেছে, রোদটাও বেশ কড়া। কলেজ মাঠের সেই চেনা পরিচিত জলপাই গাছের নিচে দাঁড়িয়ে আছে পিহু আর সেরিন, হাতে অ্যাডমিট কার্ড। সামনের মাসের 12 তারিখে পরীক্ষা শুরু, হাতে মাত্র কয়েকদিন। পিহুদের থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে নাবিল। ছেলেটার চুলগুলো কেমন উস্কো খুস্কো, কেমন জানি দেখা যায়। যেদিন থেকে শুনেছে পিহু সাদির বউ, সেদিন থেকেই কেমন জানি হয়ে গেছে। নাবিল ঘাড় কাত করে পিহুর দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি? মনকে মৃত্যুদণ্ড দিয়ে দেহের খোঁজ নিচ্ছ যে কেমন আছি? নাবিলের কথাটা যেন পিহুর বুকে গিয়ে লাগলো। সে তো নাবিলকেই চেয়েছিল, তবে এই বিবাহ বন্ধন থেকে বের হতেও পারবে না। পুরো 20 বছরের চুক্তি করা কাবিননামায় কোনোভাবেই বের হওয়ার উপায় নেই। আর বের হওয়ার শেষ উপায় হলো সাদিকে আবার বিয়ে করা, মানে আবার একই বন্ধনেই জড়িয়ে পড়া। পিহুকে বোকা বানিয়ে সাদির এই বিয়ের মতন কাজের জন্য সাদির উপরে পিহুর খুব রাগ। যদিও সাদি তার কথা রেখেছে, সেদিনের পর আর তাকে মারেনি। তবে পিহু যেদিন জেনেছে সাদির সাথে তার বিয়ে হয়েছে,
সেদিন থেকে কেমন জানি সাদিকে বেশি ঘৃণা করতে শুরু করেছে ভিতরে ভিতরে। মনটাও কেমন জানি, বিবেক বলে এক, মন বলে আরেক। পিহুকে চুপ থাকতে দেখে জেরিন বলে, পিহু চল, এবার আমরা এগোই। নাবিল ভাইয়া, আপনিও বাসায় যান। নাবিল পিহুর দিকে এক পলক তাকিয়ে বলে। পিহু, একটা কথা জিজ্ঞেস করি? পিহু জিজ্ঞাসাসূচক মুখ নিয়ে পিহুর দিকে তাকাতেই নাবিল বলে ওঠে, তুমি কি সত্যি সাদি ভাইয়ের সাথে সুখে আছো? আমার কেন জানি বিশ্বাস হয় না। দেখো না, আমি সুখে নাই তোমারে ছাড়া। তুমি কিভাবে সুখে আছো আমারে ছাড়া? বলো পিহু, বলো। পিহু কিছু না বলেই জেরিনের হাত ধরে হাঁটা শুরু করে, মাথা নিচু করে। সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। সে কিছুতেই বর্তমানকে মেনে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পারছে না। বুক ফেটে কান্না আসছে তার। পিহুকে চলে যেতে দেখে সাদিক কষ্টের এক দলা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের উপরেই হাসি আসছে তার। সব কেমন এলোমেলো হয়ে গেল। নাবিল ফিচেল হেসে বিড়বিড় করে বলে উঠল, তুমি ছিলে সেই ফুটন্ত গোলাপ, যাকে আমি আমার বুকের পকেটে রাখার আগেই অন্য কারোর বুক পকেটে নিজের সৌন্দর্য ছড়িয়ে দিয়েছো। জেরিনের হাত ধরে রাস্তা অবধি এসে দুই বান্ধবী আবার আলাদা হয়ে গেল। যার সেই নিজ নিজ গন্তব্যে। জেরিন রিকশায় উঠতেই পিহুও একটা রিকশায় উঠে পড়ল। দুজনের গন্তব্য ঠিক আগের মতো বিপরীতে, তবে এখন একটু বেশি দূরে। রিকশা চলতে শুরু করে। মৃদু বাতাস এসে বাড়ি খায় পিহুর মুখে। কপালের সামনে থাকা চুলগুলো এলোমেলো উঠতে থাকে। পিহু একবার পিছন ফিরে তাকায়, না, কেউ নেই। তবে বুকের ভিতরে খুব শূন্যতা অনুভব হচ্ছে পিহুর। খুব খারাপ লাগছে তার। মনটাও উত্তাল সমুদ্রের মতো অশান্ত। পিহুর চোখের কোণ ঘেঁষে অজান্তেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। পিহু হিসাব মেলাতে পারে না কি থেকে কি হলো, কোথায় এসে জীবন থপকালো। থেমেছে তো থেমেইছে, দুই নৌকার মাঝে এনে ফেলেছে। কোনোটাই পিহু যেতে পারছে না। চাইলেও বিবাহটা বিচ্ছেদ হবে না, আর চাইলেও নাবিলকে সে পাবে না। এ এক অসহ্য যন্ত্রণা। রিকশা আপন গতিতে চলতে লাগলো শহরের চকচকে রাস্তা দিয়ে। পিহু আজও মানতে পারে না অনাকাঙ্ক্ষিত বিয়ের কথা, তবে মেনে নিতে হবে। পিহু আবারও ডুব দিলেও কল্পনায়। ফ্ল্যাশব্যাক। সাথে মাত্র ঘুম থেকে উঠেছে। বাইরের পরিবেশ ঠান্ডা হলেও ঘরের ভেতরে এসির তাপমাত্রা কমানোর কারণে ঘর বেশি ঠান্ডা। ঈশানরা চলে গেছে আজ 2 দিন হলো। সাদি যেন স্বস্তি নিঃশ্বাস ফিরে পেয়েছে নিজের মাঝে। আজ সকাল সকাল হসপিটালে যেতে হবে, এমার্জেন্সি একটা অপারেশন আছে। সাদি তারা হুড়ো করে ফ্রেশ না হয়ে খেয়েই শুধুমাত্র আতিয়া বেগমকে বলে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। আতিয়া বেগম শতবার খেয়ে যেতে বললেও সাদি তারা হুড়ো করে বেরিয়ে যায়। তাড়াহুড়োর তাড়নায় ঘরে নিজের ওয়ালেট রেখে যায় সাদি। এদিকে সকাল সকাল আতিয়া বেগমের, খেয়ে যা বাবা, অল্প একটু খেয়ে যা, সকাল সকাল না খেয়ে বের হতে নেই। এইসব কথা শুনেই রুম থেকে বেরিয়ে আসে পিহু। চোখে মুখে এখনও ঘুমের রেশ কাটেনি। দেখে বোঝাই যাচ্ছে আতিয়া বেগমের চিল্লানোর কারণে পিহুর ঘুম পালিয়েছে। পিহু করিডোরে আসতেই দেখে সাদি বেরিয়ে গেছে। পিহু মনে মনে বেশ বিরক্ত হয়। একটা মানুষকে এতবার বলার পরেও না খেয়ে যায়, তাকে এতবার কেন? 2বার বলার আগে সে খেয়ে নেবে, যদি করলা ভাজি না হয়। ইদানিং পিহুর করলা জিনিসটা সবার উপরের অপছন্দের তালিকায় অন্যতম। পিহু সিঁড়ির দিকে যেতে গিয়েও কিছু একটা ভেবে সাদির রুমের দিকে চলে আসে। কি মনে করে আসলো জানে না, তবে রুম অন্ধকার দেখে চোখে মুখে বিরক্তির রেশ চলে আসে। পিহু ঘরের ভেতরে এসে জানলার পর্দা সরাতেই চকচকে আলো ঘরের ভেতরে প্রবেশ করে। পিহু পিছু ঘুরতেই চোখ যায় সাদির বেড সাইডের উপরে টেবিলে রাখা ওয়ালেটের উপরে। ওয়ালেটের নিচে 2টো খাম ভাঁজ করা। পিহু সেদিকে না তাকিয়ে চলে যেতে গিয়েও কৌতূহল বসে বিছানার পাশে গিয়ে বসে। খাম 2টো উঁচু করে হাতে নেয়। সপ্তদশী পিহুর মনে তখন প্রখর কৌতূহল বাসা বাঁধে খাম খোলার। যদিও জানে এতে সাদির কোনো গুরুত্বপূর্ণ কাগজ আছে, তবুও খোলার ইচ্ছা তাকে ছেয়ে ফেলে। পিহু প্রথম খামটা খুলতেই দেখতে পায় তার সেই সিগনেচার করা পেপারটি। সাথে সাথে পিহুর কপাল কুঁচকে যায়। এক মনে পিহু ভেবে ওঠে, আচ্ছা এটা এখানে কেন? পিহুর কৌতূহলী মন দ্বিতীয় খামটা খুললে দেখতে চায়। পিহু খুলতেই বেশি অবাক হয়। সাথে সাথে পায়ের নিচের মাটি সরে যায় পিহুর। মাথার ভিতরে চক্কর দিয়ে ওঠে। দ্বিতীয় খামে একটা দলিল বলতে ভুল হবে, বিয়ের রেজিস্ট্রি পেপার।
আর কোণের জায়গায় পিহু স্বয়ং নিজে, আর পরের জায়গায় সাদির একটা ছবি। দুজনের সিগনেচারই করা আছে। পিহু ঘামতে শুরু করে, হাত পা কাঁপতে শুরু করে এলোমেলোভাবে। ঠিক তখনই দরজা দিয়ে রুমে প্রবেশ করে সাদি। মূলত ওয়ালেট আর এই খাম দুটোই নিতে এসেছিল সে। পিহু পুরো কাগজটা পড়তে পারে না। সাদি এসে পিহুকে পিছন থেকে ডাকতেই পিহু চমকে উঠে দাঁড়ায়। ফলে সাথে সাথে হাতে থাকা কাবিননামা হাত ফসকে পড়ে যায়। সাদি সেই দিকে একবার তাকিয়েই বুঝতে পারে এটা কিসের কাগজ। তবে এখন তার সময় নেই, হসপিটালে পৌঁছাতে হবে, বেশি টাইম নেই। মাঝ রাস্তা থেকে ফিরে এসেছে যে ভয় নিয়ে, আজ সেটাই পরিপূর্ণ হয়ে গেল। সাদি পিহুর থেকে এই কাগজ লুকানোর জন্যই মূলত আলমারি থেকে বের করেছিল হসপিটালের কেবিনে রাখবে বলে। সাদি জানতো পিহু এতে খুব রেগে যাবে, আর হলেও তাই। সাদি কাগজ থেকে মুখ গুছিয়ে পিহুর মুখের দিকে তাকাতেই ঠাস করে একটা চর পড়ল সাদির গালে। সাদি প্রায় হতভম্ব হয়ে গেছে পিহুর এমন চরের কারণে। সাদি অবাক হওয়া চোখে পিহুর দিকে পুনরায় তাকাতেই পিহু প্রচণ্ড রেগে সাদির কলার চেপে ধরে বলে ওঠে,